এই ডুবুরি সমুদ্রের মাঝখানে এমন কিছু দেখে ফেলে যার জন্য সে প্রস্তুত ছিল না। এইরকম একটা মাছকে সে দেখতে পাবে এটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। সে একজন ডুবুরি হলেও তার বিশেষ কোনো সফলতা ছিল না, কিন্তু সমুদ্রের মাঝখানে সে এমন কিছু দেখতে পায় যা তাকে রাতারাতি ফেমাস করে তোলে। কিন্তু সমুদ্রের গভীরে আসলে কি হয়েছিল চলুন জেনে আসি হৃদয় বিদারক এই ঘটনাটি। এই ঘটনাটি জানার পর আপনার চোখ দিয়ে পানি চলে আসবে এবং আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এই ঘটনাটি ঘটে যায় ব্রিটিশ কলম্বিয়ার এক সমুদ্রের গভীরের ঘটনা। সেপ্টেম্বর মাসের অন্যান্য দিনগুলির মতোই মার্ক অ্যান্ডারসন নামের এই ডুবুরি একইভাবে সমুদ্রের নিচে ডাইভ করতে যাচ্ছিল, কিন্তু সে কখনোই ভাবেনি সেপ্টেম্বর মাসের 19 তারিখ তার জীবনে একটি স্মরণীয় ঘটনা হতে চলেছে। সমুদ্রের ভিতরে গিয়ে সে বিভিন্ন সামুদ্রিক প্রাণী এবং সেই পরিবেশের ছবি তুলছিল। সমুদ্রের গভীরে থাকা ছোট ছোট স্টারফিশ এবং ইউকিম্বার মার্ক অ্যান্ডারসনের দৃষ্টি আকর্ষণ করে, আর সে ছবি তোলার জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু তখনই সে বুঝতে পারে বড় কিছু সামনের দিকে এগিয়ে আসছে। সে ভেবেছিল হয়তো এটি সিল কিংবা ওয়াটার, কিন্তু এটি ছিল আসলে একটি তিমির বাচ্চা। কিন্তু অ্যান্ডারসন এটি দেখে মোটেও অবাক হয়নি। এই ঘটনাটি এখানেই শেষ নয়। বাচ্চাটি তার চারপাশ দিয়ে ঘুরতে শুরু করে। এভাবে একবার রাউন্ড করার পর তার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু মার্ক এটিকে খুব একটা বেশি পাত্তা দেয় না, আর সে প্রতিদিনের মতো সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু আবারও মাছটি মার্কের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার আশেপাশে ঘুরতে শুরু করে। এভাবে তার দিকে 4 থেকে 5 বার ঘুরতে দেখে মার্ক একেবারে অবাক হয়ে যায়, কেননা তার আচরণ ছিল খুবই অদ্ভুত। তাদের প্রজাতির মধ্যে এই ধরনের আচরণ দেখা যায় না। আর ঘটনাটি এখানেই শেষ নয়। বাচ্চাটি সামনের দিকে এগিয়ে আবারও মার্কের দিকে ঘুরে তাকায়। এভাবে বেশ কিছুক্ষণ মার্ক তার আচরণ লক্ষ্য করছিল, যা ছিল খুবই অদ্ভুত এবং রহস্যময়। তিমির বাচ্চাটি আবারও মার্কের কিছুটা সামনে এগিয়ে আবার সে দূরে সরে যায় এবং সে বারবার মার্কের দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। আসলে সে দেখছিল মার্ক তাকে অনুসরণ করে কিনা। মার্ক এবার কিছুটা ভয় পাচ্ছিল। সে তার নিঃশ্বাস বন্ধ করে তার ক্যামেরা চালু করে, কিন্তু তিমির বাচ্চাটিকে দেখলে মনে হচ্ছিল সে মোটেও এই ক্যামেরা বের করা এবং ছবি তোলার বিষয়টি পছন্দ করছে না। সে আবারও মার্কের চারপাশে ঘুরে কিছুটা মার্কের সামনের দিকে এগিয়ে আসে এবং তার ডানার সাহায্যে মার্কের শরীরে স্পর্শ করে, আর খুবই সাবধানতার সাথে একপাশে সরে যায়। এই রকম আচরণ সে কয়েকবার করে এবং প্রতিবার সে আগের তুলনায় মার্কের আরও বেশি কাছে আসতে থাকে। মনে হচ্ছিল সে মার্কে কিছু বলতে চায়। এভাবে 5 থেকে 6 বার এই ঘটনা ঘটার পর তিমির বাচ্চাটি একটি নির্দিষ্ট দিকে সাঁতার কাটতে শুরু করে এবং বারবার পেছনের দিকে তাকায়। তখন মার্ক চিন্তা ভাবনা করে গভীর সমুদ্রে একটি জঙ্গলি প্রাণীর এইভাবে পিছু করা কি ঠিক হবে কিনা। এটিতে অনেক বিপজ্জনকও হতে পারে, এমনকি তার প্রাণের আশঙ্কাও হতে পারে। কিন্তু তারপরও বাচ্চাটির এমন অদ্ভুত আচরণ এবং মায়াভরা দৃষ্টি মার্ককে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করে। তার মনে হচ্ছিল বাচ্চাটি তাকে কিছু একটা বলতে চাচ্ছে কিংবা তাকে কিছু দেখাতে চাচ্ছে। সে তার মেশিনের সাহায্যে দেখতে পায় ধীরে ধীরে তারা আরো গভীরের দিকে যাচ্ছে। সমুদ্রের ভেতরে সূর্যের আলোর উপস্থিতি তেমন একটা দেখা যাচ্ছে না। তখন বাচ্চাটি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল আর দেখছিল লোকটি তাকে এখনো অনুসরণ করছে কিনা। এভাবে 500 মিটার যাওয়ার পর তারা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে পানির গভীরতা অনেক কম ছিল। হঠাৎ মার্ক দেখতে পায় বিশাল আকারের একটি প্রাপ্তবয়স্ক হ্যামবার্গ হোয়েল শার্ক। মার্ক এই বিশাল তিমির কাছ থেকে অনেকটাই দূরে ছিল। দেখে মনে হচ্ছিল এই তিমির শরীরে ধূসর রঙের অদ্ভুত কিছু আটকে রয়েছে। বিশাল তিমির সামনে মার্ক যেতে ভয় পাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখতে পায় বাচ্চাটি সেই তিমির চারপাশে ঘুরছিল। বিশাল তিমির কাছে গিয়ে তাকে আদর করছিল, যা দেখে মনে হচ্ছিল এটি তার মা, এবং সে মার্ককে এখানে আনতে পেরে খুবই আনন্দিত। আর বড় তিমি মাছের নড়াচড়া করতেও তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তাই কিছুটা সাহস নিয়ে মার্ক তার সামনে এগিয়ে আসে, আর সে দেখতে পায় তার সমস্ত শরীরে পরজীবী বার্নাকল এমনভাবে আটকে আছে যে তার সমস্ত শরীরের রক্ত একেবারে শীতল করে তাকে প্রায় নিস্তেজ করে ফেলেছে। সেই তিমি মাছটি প্রায় মারাই যাচ্ছিল। মানুষের ক্ষেত্রে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য যেমন সন্তান ডাক্তার নিয়ে আসে, মনে হচ্ছিল এই তিমির বাচ্চা তার মায়ের জন্য মার্ক নামক ডাক্তার নিয়ে এসেছে, যে তার মাকে সুস্থ করে দিবে। মানুষের প্রতি মাছের যে বিশ্বাস সেটা মার্ক বুঝতে পারে এবং মুহূর্তের মধ্যে তার চোখে পানি চলে আসে। মার্ক আবেগী হয়ে যায় এবং সে বুঝতে পারে যে করে হোক এই তিমিকে বাঁচাতে হবে, ফিরিয়ে দিতে হবে এক সন্তানের কাছে তার মায়াবতী মাকে। কিন্তু তিমির শরীরে কয়েক সেন্টিমিটার গভীরতা তৈরি করে পুরো কলোনি বানিয়ে বসবাস করছিল বার্নাকল নামের এই পরজীবী। শুধুমাত্র চোখ এবং শরীরের কিছুটা অংশ বাদে পুরো শরীর ক্ষতবিক্ষত। এদেরকে মার্ক একা কোনোভাবে সরাতে পারবে না।
মার্কের মাথায় একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছিল কিভাবে এই মা তিমিকে বাঁচানো যাবে। আর এই চিন্তা থেকে মার্ক তার বেল্টের ভেতর থেকে চুরি বের করে এবং ধীরে ধীরে বার্নাকলগুলোকে সরাতে শুরু করে, কিন্তু এগুলো খুবই শক্তভাবে শরীরের সাথে আটকে ছিল, যা খুবই পরিশ্রমী এবং দীর্ঘ সময়ের কাজ। এগুলো সরানো মার্কের একার পক্ষে সম্ভব নয়। এরই মধ্যে তার অক্সিজেন সিলিন্ডার প্রায় খালি হয়ে গিয়েছিল। দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে, না হলে সে নিজেও বাঁচতে পারবে না। তাই দ্রুত সেই রাস্তাটি মনে করে ওপরে উঠে আসে। সে বোটে ফিরে এসে দ্রুত কোস্টাল মেরিন রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে। একজন পুরুষ হওয়া সত্ত্বেও কান্নাজড়িত কণ্ঠে সে সাহায্য চায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। রেস্কিউ টিম বিভিন্ন ধরনের প্রশ্ন করে, প্রাণীটির অবস্থা কতটা গুরুতর, সে কতটা গভীরে রয়েছে ইত্যাদি। মার্ক সবকিছু বলে এবং বলে প্রাণীটির সাথে তার একটি ছোট বাচ্চাও রয়েছে, তাই দ্রুত সাহায্য নিয়ে এগিয়ে আসুন। তারা জানায় তাদের আসতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। এরপর মার্ক অক্সিজেন নিয়ে দ্রুত আবার সেখানে যায়। মার্ক এটা দেখতে যায় যে তারা এখনও সেখানে আছে কিনা, আর সেখানে গিয়ে সে একেবারেই অবাক হয়ে যায়, কারণ বাচ্চা সহ মা সেখানেই ছিল। মনে হচ্ছিল যে তারা বুঝতে পেরেছিল মার্ক তাদের জন্য সাহায্য নিয়ে আসছে, তাই তারা সেখানে অপেক্ষা করছিল এবং মার্ককে তারা পুনরায় দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছিল। ছোট বাচ্চাটি মার্কের চারপাশে ঘুরছিল। এরই মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায়। বোটে রেস্কিউ করার জন্য 6 জন ক্রু মেম্বার ছিল। এর মধ্যে 3 জন ছিল রেস্কিউ স্পেশালিস্ট, একজন ছিল আচরণ বিশেষজ্ঞ এবং 2 জন ছিল চিকিৎসক। এরপর পুরো রেস্কিউ টিম সমুদ্রের গভীরে যায়। বার্নাকলের জন্য তারা যে হাতিয়ারগুলো ব্যবহার করছিল তা মার্কের ছুরির থেকে অনেক উন্নত এবং কার্যকর ছিল, যেগুলো প্রাণীটির স্কিনের কোনো ক্ষতি না করেই তাকে কোনো রকম ব্যথা না দিয়েই খুবই নিখুঁতভাবে বার্নাকলগুলোকে সরাচ্ছিল। তবে এই কাজ করতে অনেকটা সময় লেগেছিল। প্রতি ঘন্টায় তারা তাদের অক্সিজেন ট্যাঙ্ক পরিবর্তন করছিল। বার্নাকলগুলোকে সরানোর পর ডাক্তার প্রাণীটিকে বিভিন্নভাবে পরীক্ষা করে এবং ডাক্তার দেখতে পায় এর পেটের ভেতরে অদ্ভুত কিছু জিনিস রয়েছে। তাই তারা দ্রুত সিদ্ধান্ত নেয় যে প্রাণীটির অপারেশন করবে এবং এটিকে বের করবে এবং তিমিটিকে পাশের একটি পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। তবে অপারেশন খুবই জটিল এবং বিপজ্জনক হতে পারে, কারণ তিমিটি এতদিনে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাই এই অপারেশনে প্রাণীটি সার্ভাইভ করতে পারবে কিনা এটা নিয়ে ডাক্তারদের সন্দেহ ছিল। এদিকে তিমি মাছটির একটি ছোট বাচ্চাও ছিল, কিন্তু এটি ছাড়া প্রাণীটিকে বাঁচানোর কোনো উপায় নেই। তাই অতি সাবধানতার সাথে তিমিটিকে সমুদ্রের তীরে নিয়ে আসা হয়। আর সে সময় তিমির বাচ্চাটি তাদের পিছু করছিল। সমুদ্রের তীরে প্রাণীটিকে আনার পর ডাক্তার সার্জারি শুরু করে এবং তিমির পেট থেকে যা বের হয়েছিল তা দেখে সবাই অবাক হয়ে যায়। এটি ছিল প্রাতিষ্ঠানিক মাছ ধরার জাল, যা ছিল বিষাক্ত কেমিক্যাল যুক্ত। একবার চিন্তা করুন, আমাদের সামান্য অকেজো জিনিস যেখানে সেখানে ফেলার কারণে নিরীহ অবলা প্রাণীদের ভয়ঙ্কর মৃত্যু হতে পারে। পরীক্ষা করে দেখা যায় এখানে এমন ফ্যাব্রিক ব্যবহার করা হয়েছিল যেটি সামুদ্রিক প্রাণীদের জন্য অনেক বিষাক্ত, যেটি 2000 সালে নিষিদ্ধ করার পরও এখনও বিভিন্ন মৎস্য প্রতিষ্ঠান এটি দিয়ে মাছ ধরে যাচ্ছে। ডাক্তার জানায় এই বিষাক্ত কেমিক্যাল ধীরে ধীরে প্রাণীটির রক্তের সাহায্যে সমস্ত শরীরে মিশে গেছে আর ধীরে ধীরে তার সমস্ত অর্গান নষ্ট করে ফেলছিল। ইতিমধ্যে তার লিভার অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এছাড়া তার কিডনির অবস্থা খুবই খারাপ। তার রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে গিয়েছে। তার উপরে এত বার্নাকলের আক্রমণ, তার শরীরে অনেকটা ইনফেকশন দেখা দিয়েছে। মাছটি সামান্য নড়াচড়াও করতে পারছিল না। এমন জটিল অবস্থা নিয়ে মাছটি বেঁচে আছে এটা দেখে ডাক্তাররা অবাক হয়ে যায়। হয়তো সে তার বাচ্চার জন্যই বাঁচার শেষ লড়াই করছিল। এভাবে হয়তো সে 3 থেকে 4 দিন বেঁচে থাকতে পারত। এছাড়া বাচ্চাটি অনেক বুদ্ধিমান ছিল, তাই নিজের জীবনের পরোয়া না করেই মানুষের কাছে এভাবে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। কারণ অনেক মানুষ এমন রয়েছে যারা তাকে বিপজ্জনক মনে করে মেরে ফেলত কিংবা তাকে ধরে নিয়ে যেতে পারত। পরিস্থিতি সামলানোর জন্য পুরো টিম অনেক চেষ্টা করে এবং পরবর্তী 3 সপ্তাহ পর্যন্ত তিমি এবং তার বাচ্চাকে একটি রিকভারি পুলে রাখা হয়। আর মার্ক প্রতিদিন তাদেরকে দেখতে আসতো এবং সে সম্পূর্ণ ঘটনা ক্যামেরা রেকর্ড করত। ধীরে ধীরে বিষক্রিয়া কমতে থাকে এবং রক্ত চলাচল স্বাভাবিক হতে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। সে বাচ্চাটি সাহস করে যদি সাহায্য চাইতে না আসতো তাহলে আমরা জানতে পারতাম না তার মা এতটা কষ্টে রয়েছে। তাছাড়া সমুদ্রের মধ্যে বাচ্চাটি হয়তো অনেক মানুষের কাছে সাহায্যের জন্য গিয়েছে। তারা হয়তো মার্কের মতো হৃদয় দিয়ে তিমির ভাষা বোঝার চেষ্টা করেনি আর সাহায্যের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যায়নি। কিন্তু তারপরও বাচ্চাটি হাল ছাড়েনি এবং দেখা পেয়েছিল মার্কের মতো একজন মানুষের। তিমি যখন স্বাভাবিক হয়ে যায় তখন তার বাচ্চা সহ তাকে পুনরায় সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয়। এই আনন্দের সময়টা যখন আসে তখন শত শত মানুষ এই দৃশ্যটি দেখার জন্য সমুদ্রের পাড়ে জড়ো হয়। কিন্তু রিকভারি পুল খুলে দেওয়ার পরও
তিমি দ্রুত সমুদ্রে চলে যায়নি। মাছটি পুরো টিমের দিকে তাকিয়েছিল এবং নিজেদের ভাষায় আনন্দ প্রকাশ করছিল আর তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছিল। বাচ্চাটি বারবার ঘুরে উপরের দিকে উঠে লাফাচ্ছিল। এরপর তারা দুইজন একসাথে সমুদ্রে চলে যায়। মার্ক তখনও তাদের দিকে তাকিয়েছিল আর দেখতে পায় হঠাৎ তারা একসাথে পেছনের দিকে তাকিয়েছে, মনে হচ্ছিল শেষ বিদায় জানাচ্ছে। এরপর ধীরে ধীরে তারা সমুদ্রের গভীরে চলে যায়। এরপর ঘটনাটি অনেক বৈজ্ঞানিক প্রকাশনা এবং পরিবেশগত বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশ পায়, কারণ তিমির বাচ্চার এইরকম বুদ্ধিমত্তা, এই ধরনের আচরণ এবং সম্পূর্ণ ঘটনা অনেক রেয়ার। বিশেষ করে মার্ক এই প্রাণীগুলোর জন্য যা করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তিমির বাচ্চাটির জন্য এবং মার্কের জন্য ভিডিওটিতে একটা লাইক তো দেওয়াই যায়। এছাড়া এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।